ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা পাঠশালা প্লাস আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে নিয়ে আমরা একটি ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। যে বিষয়টা নিয়ে অথবা যে ক্লাসটাকে নিয়ে আমরা আজকে ক্লাসটি সম্পূর্ণ করব তুমি এবং আমি সবাই মিলে, সেই ক্লাসটি হবে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। 2025 সালের পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থীদের যে প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, সেই ফার্স্ট পেপার থেকে আজকে আমরা একটি প্যাসেজকে সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। আমাদের আজকের কাজ হচ্ছে প্যাসেজটি লাইন বাই লাইন পড়া, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া, সেন্টেন্স টু সেন্টেন্স, এবং সেখান থেকে সিনোনিয়মসগুলো বের করা, ভোকাবুলারিগুলো বের করা, এবং তাছাড়া এই সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয়েছে সেগুলোও বের করতে হবে, এবং সঙ্গে এখানে যে প্রেসগুলো রয়েছে, ক্লজগুলো রয়েছে, সেগুলোর কানেকশনগুলো কি রয়েছে সেগুলোও আমরা বের করব। এবং তাছাড়া এই বাক্যটি বা সেন্টেন্সটি কোনো প্রকার কোনো রেফারেন্সের মধ্যে পড়ে কিনা বা বিস্তারিত বর্ণনা করার মতো কিছু রয়েছে কিনা সেগুলো আজকে আমরা উপস্থাপন করব। তো প্রথম আমি যে প্যাসেজটি নিয়ে আজকে কথা বলছি সেটি হচ্ছে যশোর বোর্ড 2023, অর্থাৎ 2023 বোর্ডে, যশোর বোর্ডে আমরা এই প্রশ্নটি পাই। সেখানে যে প্রথম পত্রের যে প্রথম প্যাসেজটি এখানে উল্লেখ করা হয়েছে, দ্যাট ওয়ান ইজ ড্রিম। এবং এই প্যাসেজটি তোমাদের বইয়ের ইউনিট 3 লেসন 1-এ তুমি পাবে, এবং সেখান থেকে আমরা আজকে এটি শুরু করতেছি। So now start from the first. What we are going to do? We are going to start right now. এখানে যে প্রথম লাইনটি রয়েছে আমরা সেটা আগে প্রথমে পড়ি। Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. এই এতটুকু পর্যন্ত গিয়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এতটুকু পর্যন্ত গিয়ে আমার ফুল স্টপ কমপ্লিটেড হয়েছে। এখন এই সেন্টেন্সটাকে আমরা দেখব যে এখানে আমার গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে সেগুলো কি। প্রথম যে শব্দটি আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে ড্রিমস। দ্বিতীয় যে শব্দটি আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে ফ্যাসিনেটেড। এবং তৃতীয় যে শব্দটি নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে রিসেন্টলি, এবং তাছাড়া সাবজেক্টেড এবং এম্পেরিক্যাল রিসার্চ এবং স্টাডি। এই সমস্ত শব্দগুলো যেগুলো আমি পয়েন্ট আউট করেছি, সেখান থেকে আমাকে কি করতে হবে, এগুলোর মিনিংগুলো বের করতে হবে এবং প্লাস এগুলো সিনোনিয়মগুলো বের করতে হবে। তাহলে চলুন আমরা এই কাজটা প্রথমে করে ফেলি। তাহলে প্রথম আমি যে কাজটা করব সেটি হচ্ছে ড্রিম শব্দটা নিয়ে প্রথম আলোচনা করি। ড্রিম, আমরা সবাই জানি ড্রিমের বাংলা অর্থ স্বপ্ন। এই ড্রিমের যদি সিনোনিয়ম ওয়ার্ডগুলো যদি ব্যবহার করে থাকো, তাহলে প্রথমে যে শব্দটি আমাদের চোখের সামনে ভাসবে সেটি হচ্ছে ইমাজিনেশন। এবং তাছাড়া অন্য আরও অনেক ক্ষেত্রে তুমি হোপটাকেও ব্যবহার করতে পারো। তাহলে এখন কথাটা হচ্ছে পার্টস অফ স্পিচ বা একটা সেন্টেন্স যদি আমি তৈরি করতে যাই, তাহলে ড্রিমটাকে কি হিসেবে আমি সেন্টেন্সটিতে বসালাম, সেটা অবশ্যই সাবজেক্ট। এখন যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই নাউন। তাহলে এটা কি নাউন, এবং আমরা যদি বলি যে এটা কি নাউন, তাহলে আমরা এটাও বলতে পারি যে এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র প্রথম পত্র নয়, এখানে তোমাকে দ্বিতীয় পত্রগুলো বিশ্লেষণ করতে হবে, তাহলেই তুমি ভালো করে লিখতে পারবে, ভালো করে নিজ থেকে বিশ্লেষণ ক্ষমতাটা ধারণ করতে পারবে। তাই আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে সম্ভাব্য ভবিষ্যৎ তৈরি করে তোলা। এখন আসো, আমরা ড্রিম নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। ড্রিম শব্দটির অর্থ জানলাম, ড্রিম শব্দটির সিনোনিয়ম জানলাম।
এরপরে সেটি পার্টস অফ স্পিচের ওর নামটা কি এবং সঙ্গে এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে সবগুলি আমরা জানলাম। নেক্সট অপশনে আমরা যাচ্ছি। দ্যাট ওয়ান ইজ ফ্যাসিনেটেড। এখন আসো ফ্যাসিনেটেড শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে ফ্যাসিনেটেড যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটি পার্টস অফ স্পিচে এটিকে বলা হয় পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে থাকি। এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সটিতে ফ্যাসিনেটেড শব্দটি ফার্স্ট পার্টিসিপল হিসেবে বসেছে এবং সেটা অক্সিলারি ভার্বের পরে বসেছে, তাই আমরা এটিকে একটা ফাইনিট ভার্ব ধরতে পারি। এটা ফাইনিট ভার্ব হিসেবে সেন্টেন্সে বসেছে এবং সে তার মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে। তাহলে এখন এই শব্দটা পার্টস অফ স্পিচে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটি আমরা জানতে পারলাম। এখন জানতে হবে যে এই ফ্যাসিনেটেড শব্দটির অর্থটি কি হতে পারে। তাহলে ফ্যাসিনেটেড শব্দটির অর্থ যদি আমাকে বলা হয় তাহলে সেটি অবশ্যই হবে আকর্ষিত করা, একটু আকর্ষণ করা। যদিও আমি আমার ভাষায় বলছি, তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমি সিনোনিয়ম ধরি তাহলে আমার যে শব্দটা আসবে সেটি হবে চার্মড অথবা অ্যাট্রাক্টেড। এই দুটি শব্দকে তুমি এটি সিনোনিয়ম হিসেবে সেই জায়গাটাতে বসাতে পারো। তারপর যে শব্দটি আসবে সেটি হচ্ছে কি, আমরা নেক্সট শব্দটিতে চলে যাই, সেটি হচ্ছে রিসেন্টলি। এখানে যে রিসেন্টলি শব্দটা ব্যবহার করা হয়েছে সেই রিসেন্টলি শব্দটা হচ্ছে তোমার অ্যাডভার্ব এবং এটি সিনোনিয়ম ওয়ার্ড হচ্ছে কারেন্টলি এবং এটির বাংলা অর্থ হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক কালে। এই যে এটিও এখানে আমরা জানতে পারলাম এখন যে এটি রিসেন্টলি শব্দটি একটি অ্যাডভার্ব এবং এটি সিনোনিয়ম ওয়ার্ডস হচ্ছে কারেন্টলি এবং এটি বাংলা অর্থ হচ্ছে সাম্প্রতিক কালে। তাহলে এটি শব্দ অর্থ আমরা জানতে পারলাম। এখন যে জিনিসটাতে আমরা যাব পরবর্তী ওয়ার্ডটিতে, সেটা হচ্ছে সাবজেক্টেড। এখানে সাবজেক্টেড শব্দটিকে কি হিসেবে ব্যবহার করা হয়েছে সে শব্দটা আমরা জানব। পার্টস অফ স্পিচে এটি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এই জায়গাটাতে সেন্টেন্সটিতে এটিকে প্যাসিভ, অ্যাক্টিভ নয়, এটি প্যাসিভ হিসেবে বসানো হয়েছে। কারণ যদি গ্রামাটিক্যালি যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টেড শব্দটির আগে একটি বিন বসানো হয়েছে, অথবা যদি আমরা ধরি যে এখানে হ্যাভ শব্দটিকেও নিয়ে আসা হয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমরা বলতে পারি এটা একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এটা প্যাসিভের ক্ষেত্রে আমরা বসিয়ে থাকব। এখন এই যে সাবজেক্টের শব্দটি আমরা গ্রামাটিক্যালি বুঝতে পারলাম যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এখানে বসানো হয়েছে এটা প্যাসিভ হিসেবে, তাহলে সেটিও আমরা কমপ্লিট করে ফেললাম। কিন্তু এখন যে জিনিসটা আমাদের জানা দরকার সেটির বাংলা অর্থ। বাংলা অর্থটি হচ্ছে অন্তর্ভুক্ত করা। এটি সিনোনিয়াম ওয়ার্ডটি হচ্ছে ইনক্লুডেড, অর্থাৎ তুমি চাইলে সাবজেক্টেডটি বাদ দিয়ে সেক্ষেত্রে তুমি ইনক্লুডেড শব্দটিকেও যুক্ত করতে পারো, অথবা সেখানে তুমি অ্যাডেডও যুক্ত করতে পারো। কিন্তু সমস্যাটা কোথায়, তোমাকে প্লেস, স্থানগুলোকে চিহ্নিত করতে হবে। এই প্যাসেজটি যেটি অনুসারে বসানো হয়েছে সেই অনুসারে তোমাকে সেই শব্দটাকে চুজ করতে হবে। এবং আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি প্রত্যেকটা সিনোনিয়াম লেখার সময় তাদের পার্টস অফ স্পিচগুলোকে, সেটি হচ্ছে ইম্প্যারিক্যাল শব্দটি। এখানে যে ইম্প্যারিক্যাল শব্দটি তুমি দেখতে পাচ্ছ সেই ইম্প্যারিক্যাল শব্দটা নিয়ে আমরা বিস্তর গবেষণা করব। অর্থাৎ ইম্প্যারিক্যাল শব্দটি আগে আসো পার্টস অফ স্পিচে এটিকে কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি একটি অ্যাডজেক্টিভ শব্দ।
এই এম্পেরিক্যাল শব্দটি এখানে যে হিসেবে বসানো হয়েছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা একটি প্রেস শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছতে নাউন এর পূর্বে একটি অ্যাডজেক্টিভ অথবা এটাকে অনেকে ডেটারমাইনার হিসেবে বলে থাকে। তাহলে এম্পেরিক্যাল কি হিসেবে এখানে বসেছে সেটা আমরা জেনে গেলাম। এখন আসো এই এম্পেরিক্যাল শব্দটি অর্থটা কি হতে পারে। এটির অর্থটা হচ্ছে বাস্তব প্রয়োগ, যেটাকে আমরা একদম সুন্দর ভাষায় যেটাকে বলে থাকি প্র্যাকটিক্যাল। এবং আমরা চিটাগোনিয়ানরা এটাকে সবসময় ব্যবহার করে থাকি আমাদের যে কোনো ভাষার মধ্যে প্র্যাকটিক্যাল শব্দটি, কিন্তু ওরা ওদের প্যাসেজের মধ্যে এই এম্প্যারিক্যাল শব্দটি ব্যবহার করেছে, প্র্যাকটিক্যাল শব্দটি ওরা ব্যবহার করেনি। তো যাই হোক, প্যাসেজটি সুন্দর করার জন্য, লেখার জন্য তোমাকে নির্দিষ্ট একটা রুলসের মধ্যে চলে যেতে হবে, যেটা তারা ফলো করেছে, তোমাকেও সেটা ফলো করতে হবে। এখন আমরা এইটির পরে আমরা যেটিতে যাব সেটি হচ্ছে রিসার্চ। তো রিসার্চ যখন চলে আসলো তখন তোমরা অবশ্যই বলছো যে আমি এটি পারি। হ্যাঁ, তুমি পারো। এটির বাংলা অর্থ হচ্ছে কি গবেষণা। কিন্তু এখন কথাটা হচ্ছে এটি এখানে নাউন হিসেবে বসেছে পার্টস অফ স্পিচে। এটির অর্থ হচ্ছে গবেষণা এবং এটির সিনোনিয়ামটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি স্টাডি। ওকে, এরপর যে শব্দটি আমাকে বিমোহিত করেছে সেটি হচ্ছে স্টাডি। কারণটা বিমোহিত করার কারণটা রয়েছে, সেটি হচ্ছে যে আমরা স্টাডি বলতে কি বুঝাই, যে শিক্ষাটাকে বুঝাই। কিন্তু এই স্টাডি এখানে যে পেসেসটিতে বসানো হয়েছে সেই স্টাডি কিন্তু শিক্ষাটা নয়, সেটি হচ্ছে গবেষণা। অর্থাৎ কিছুক্ষণ আগেও আমি তোমাকে যখন রিসার্চের সিনোনিয়ামস ওয়ার্ড দিয়েছিলাম তখন সেখানেও আমি এই কথাটা বলেছি। অর্থাৎ সেটি হবে রিসার্চ, স্টাডি, রিসার্চ, রিসার্চ, স্টাডি, স্টাডি, রিসার্চ, রিসার্চ, স্টাডি। দ্যাটস ইট। তাহলে আমাদের প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে শব্দগুলো আমাদের জানার দরকার ছিল তাদের অর্থগুলো অর্থাৎ ভোকাবুলারিগুলো এবং তার সঙ্গে তাদের সিনোনিয়ামসগুলো এবং তারা পার্টস অফ স্পিচে কি হিসেবে বসে থাকে সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেল। এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সেন্টেন্সটিতেই। এখন আমরা এই সেন্টেন্সটি থেকে বের হইনি। এখন আমরা যাব যে এই সেন্টেন্সটিটা কিভাবে মেকিং করা হয়েছে, অর্থাৎ এখানের মধ্যে গ্রামার বিষয়টা নিয়ে আসার চেষ্টা করি। সেন্টেন্সটি একটু খেয়াল করে দেখো যে এখানে একটা বার্ড ব্যবহার করা হয়েছে। এখানে একটা বার্ড ব্যবহার করা হয়েছে, সেই বার্ডটাকে একটু খেয়াল করে দেখো। এই বার্ডটা সাধারণত আমরা কখন ব্যবহার করে থাকি এবং বার্ডের কাজটা কি। এবং আরেকটু জিনিস যদি খেয়াল করে থাকো, ডিপলি যদি খেয়াল করে থাকো, দ্যাট ইউ উইল গেট দ্য অ্যান্সার ভেরি ইজিলি। সেটি হচ্ছে যে তার আগে একটি প্রিন্সিপাল ক্লজকে ব্যবহার করা হয়েছে এবং তারপরে একটি প্রিন্সিপাল ক্লজকে ব্যবহার করা হয়েছে। এখন আসো সেই জিনিসটাকে আমরা একটু ক্ল্যারিফাই করি। আসুন দেখি। তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমি বার্ডটাকে লিখলাম। বার্ডের আগে আমি একটি প্রিন্সিপাল ক্লজ দিলাম এবং বার্ডের পরে একটি প্রিন্সিপাল ক্লজ দিলাম। যখন আমি দুটো প্রিন্সিপাল ক্লজ দিলাম তখন সেক্ষেত্রে আমার একটি সেন্টেন্স তৈরি হলো। এখন কথাটা হচ্ছে সেই সেন্টেন্সটি কি? এটি হচ্ছে আমাদের সবার প্রিয় কম্পাউন্ড সেন্টেন্স, যেটা লিখতে, গাইতে, বলতে আমাদের অনেক অনেক মজা লাগে, আনন্দ লাগে, সহজ লাগে। তাহলে এখন কথা হচ্ছে যে বার্ডটার কারণে এটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। সেই কম্পাউন্ড সেন্টেন্সটার বার্ডটি তাহলে কি? সে কোত্থেকে এসেছে? সে একটি কানেক্টর। আমরা তাকে বলে থাকি একজন কানেক্টর। এখন কথা হচ্ছে কোন কানেক্টর? তিনি হচ্ছেন কোঅর্ডিনেট কানেক্টর। এই কোঅর্ডিনেট কানেক্টরের কাজ হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে একটি সেন্টেন্স গঠন করা এবং সেই সেন্টেন্সটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটস ইট। এবং তাছাড়া তার অনেকগুলো রিজন রয়েছে কেন আমি তাকে বার্ড বসাবো, কেন বসাবো না, সেক্ষেত্রে অনেকগুলো রিজন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন এটা থেকে আমরা বের হয়ে যাই। এখন আসি
যে আমাদের আরেকটি বিষয় নিয়ে যে গ্রামাটিক্যালি আর কি জিনিস রয়েছে যেগুলো আমরা কমপ্লিট করতে পারি। যেমন ধরুন এখানে আরেকটি অ্যান্ড ব্যবহার করা হয়েছে। এটিও কিন্তু কি তোমার আমরা কোঅর্ডিনেট কানেক্টর বলে থাকি। কিন্তু এই কোঅর্ডিনেটের আগের ক্লজ, পরের ক্লজ এরকম কিছুই নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আগে একটি নাউন ফ্রেজ এবং এর পরে একটি নাউন ফ্রেজ যুক্ত আছে। এজন্য এটাকে আমরা বলতে পারবো না যে এটা একটি সেন্টেন্স। এটা পুরোটাকে আমরা ধরতে পারি যে এটা একটা নাউন ফ্রেজ, সম্পূর্ণ একটা নাউন ফ্রেজ হয়েছে বা এক্সটেনশন যেটাকে আমরা বলে থাকি। ওকে, এটা গেল। এখন আসো এই জিনিসটাতে আমি যতটুকু দেখতে পাচ্ছি দুটো ফ্রেজ ব্যবহার করা হয়েছে। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম যে ফ্রেজটা এখানে আলোচনা করা হয়েছে সেই ফ্রেজটি হচ্ছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স এবং দ্বিতীয় যে ফ্রেজটি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে আপনার টু এম্পেরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। এই দুটো ফ্রেজ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই দুটো ফ্রেজকে আমরা বলে থাকি ওরা প্রিপজিশনাল ফ্রেজ। ওরা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ আপনার একটি প্রিপজিশন থাকবে এবং তারপরে আপনি একটি শব্দগুচ্ছ বা শব্দ আপনি ব্যবহার করতে পারেন। বিশেষত সেখানে নাউন অথবা নাউন ফ্রেজ বসে থাকে। এই জায়গাটাতে যদি আপনি খেয়াল করেন যে প্রথমটি যেটাতে আপনি আলোচনা করেছে বা তারা আলোচনা করেছে বা তারা লিখেছে যে জিনিসটি সেটি হচ্ছে পরের পরে টাইমটাকে উল্লেখ করেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফর এবং সিন্স এই দুইটির পরে যখন টাইম থাকে তখন আমরা আমাদের মনে উকি দেয় যে যে টেন্সটি উকি দেয় সে টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে ক্লজটি এখানে লেখা হয়েছে প্রিন্সিপাল ক্লজটি, সেই ক্লজটিতে কিন্তু ওরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেনি। ওরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেনি, ওরা করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কেন করলো? সেটি অনেক বড় একটা বিষয়, সেটা নিয়ে আমরা আরেকটি ক্লাসে বোঝাতে যাব। এখন আমাদের যে কাজটি সেটা সম্পূর্ণ হয়েছে। আমরা একটি সেন্টেন্সকে সম্পূর্ণভাবে রিসার্চ করেছি। ওরা রিসার্চ করছে ড্রিম নিয়ে আর আমরা রিসার্চ করছি এই সেন্টেন্সটি নিয়ে। এখন শেষ যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে এটির অর্থটা। এখন যদি অর্থ করি, বলা হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। এখন স্বপ্নটি আকর্ষিত করছে ফিলোসফার্সদেরকে অর্থাৎ গবেষণাকারীদেরকে, নট গবেষণা, দার্শনিকদেরকে হাজার বছর ধরে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। কিন্তু অনলি রিসেন্টলি, শুধুমাত্র সাম্প্রতিককালে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্নকে অন্তর্ভুক্ত করা হয়েছে টু এম্পেরিক্যাল রিসার্চ, অর্থাৎ বাস্তব প্রয়োগের গবেষণার ক্ষেত্রে এবং বিজ্ঞান সমৃদ্ধ গবেষণার ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়েছে। যদি এটির বাংলা অনুবাদ করা হয় তাহলে এটি হবে একদম পারফেক্ট একটি অনুবাদ। তাহলে এই সেন্টেন্সটি কমপ্লিট করার পর আমরা যাব দ্বিতীয় সেন্টেন্সটিতে। এই দ্বিতীয় সেন্টেন্সটিতে যখন যাব তখন আমরা ঠিক একইভাবে তার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ সম্বন্ধে জানব, একইভাবে সব কিছুই করব। তাহলে প্রথমে আসুন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ওয়ার্ডগুলোতে একটু খেয়াল করে দেখি যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন এই লাইনটা যখন প্রথম পড়লাম, চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম or perhaps you have wondered why you dream at all. এই সেন্টেন্সটাতে যে শব্দগুলো আমাদেরকে বিব্রত বোধ করছে সেই শব্দগুলো নিয়ে আমরা প্রথম থেকেই শুরু করি আবারও। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে চান্স শব্দটিকে ব্যবহার করা হয়েছে, তাছাড়া এখানে ব্যবহার করা হয়েছে পাজল শব্দটি, এবং এখানে কন্টেন্ট শব্দটিকেও ব্যবহার করা হয়েছে, এবং এখানে পাহাত শব্দটিকেও ব্যবহার করা হয়েছে। তাছাড়া ওন্ডারেট যে শব্দটা সেটিও মনে হচ্ছে, আমি জানি তোমরা পারবে অনেকে, তারপরও আমার
আমাকে এই শব্দগুলোর উপর প্রাধান্য দিতে হচ্ছে। তাহলে আসুন প্রথমে আমরা এই শব্দগুলো নিয়ে আলোচনা করি। যে প্রথম শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চান্সেস। চান্স শব্দটার অর্থ সাধারণত আমরা যেটি বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি সুযোগ সুবিধা। চান্স শব্দটাকে আমরা বলে থাকি এটি একটি কি সুযোগ সুবিধা বলে থাকি। তো এটাকে আমরা কি বলা যায় সিনোনিয়ম যদি বলি অ্যাডভান্টেজ হিসেবে ধরতে পারি, অ্যাডভান্টেজ অথবা ম্যারিটস হিসেবেও বলতে পারি। এভাবে আমি এটা সিনোনিয়মগুলা বের করতে পারি। তারপর এটার যখন অর্থটাও জেনে গেলাম, এটাও জেনে গেলাম, এখন জানার কথাটা হচ্ছে এটি কিভাবে ব্যবহার করা হয়েছে। এটি একটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। দ্যাটস ওয়াই ইট ইজ a সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। এরপর যে কাজটি করা হয়েছে অর্থাৎ যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই ওয়ার্ডটা হচ্ছে তোমার পাজল, অর্থাৎ পাজলিং ওভার বা পাজল ওভার যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সে পাজল ওভার শব্দটা নিয়ে একটু আলোচনা করতে পারি। এখন পাজল ওভার অর্থটা আসলে কি? এটির অর্থটা হচ্ছে গভীরভাবে চিন্তা করা। এটিকে যদি বাংলায় বলো তাহলে সেটির অর্থটা হচ্ছে গভীরভাবে চিন্তা করা। এবং এখানে এটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে? আসলে এইটাকে গ্রামারে বলা হয় ভার্বাল প্রেস, অর্থাৎ ভার্বাল প্রেস বলে। যেমন নাউন থেকে নাউনাল প্রেস, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভাল প্রেস, প্রিপোজিশন থেকে প্রিপোজিশনাল প্রেস হয়ে থাকে, ঠিক তেমনি ভার্ব থেকে যে প্রেসটি গঠিত হয় সেটাকে আমরা বলে থাকি ভার্বাল প্রেস। এখন এই ভার্বাল প্রেসটার বাংলা অর্থটা আমরা জানতে পারলাম গভীরভাবে চিন্তা করা। এখন গভীরভাবে চিন্তা করাকে যদি আমরা বলি তাহলে সেটাকে আমরা কি বলতে পারি ইংরেজিতে? সেটাকে আমরা বলতে পারি কি ডেসিফার বলতে পারি। যদি সিনোনিয়াম যদি খোঁজা যায় তাহলে আমরা বলতে পারি এটি একটি কি আপনার ডেসিফার। তাহলে আমি জানলাম এটি কোথায় বসে, এটা কেন বসেছে এবং এটির অর্থ এবং এটির সিনোনিয়াম। ওকে, অনেকক্ষণ আলোচনা করলাম এটা নিয়ে। আমরা এখন নেক্সট ওয়ানে যাচ্ছি। এরপর যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব বা পড়তে যাচ্ছি সেটি হচ্ছে কি পারহাপস। এই পারহাপস শব্দটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। পারহাপস শব্দটাকে আমরা বলে থাকি যে কি সম্ভবত। এবং এটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাকচুয়ালি এই জিনিসটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা একটি অ্যাডভার্ব। এটা একটা ক্লজের সামনে বসেছে এবং অর এর পরে বসেছে। এটা একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সেই নির্দিষ্ট স্থানে সে বসে গিয়েছে এবং সে এই অনুরূপে আমরা পেলাম। এখন এটির পর আমরা যেটিতে যাচ্ছি সেটি হচ্ছে উন্ডারেট শব্দটি। এই উন্ডারেট শব্দটি এখানে বসিয়েছি কেন বা ওরা বসালো কেন? উন্ডার শব্দটা দিয়ে আসলে তারা কি বোঝাতে চাইতেছে? এটির অর্থটা হচ্ছে অবাক করা, যেটাকে আমরা বলে থাকি সারপ্রাইজড। এটা ভার্বের পিপি এবং ভার্বের পিপি, অর্থাৎ দুইটাই পাস্ট পার্টিসিপল। আমরা যখন কোনো কাজে যখন অবাক হয়ে যায়, কারো কাণ্ডলিপি দেখে যখন অবাক হয়ে যায়, যেমন বর্তমান ভারতের নিউজ চ্যানেলগুলো যখন দেখি আমরা তখন অবাক হয়ে যাই, উন্ডারেট সারপ্রাইজ হয়ে যাই, এরে বাবা কি হচ্ছে দাদা, এই টাইপের ক্ষেত্রে আমরা এগুলো যখন হয়ে যায় তখন আমরা এই উন্ডারেট অথবা সারপ্রাইজ শব্দটাকে ব্যবহার করতে পারি। এরপর আর কোনো শব্দ নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, সেগুলো আমরা জানি বা বুঝে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে প্যাসেজটি সেন্টেন্সগুলোতে গ্রামাটিক্যাল কোনো সমস্যা আছে কিনা বা আমাদেরকে ক্লিয়ার করতে হবে কিনা। তাহলে আমরা ক্লিয়ার করতে যাই, সেটি হচ্ছে কি দেখা যাচ্ছে এই জায়গাটাতে একটি দ্যাট ব্যবহার করা হয়েছে। এই জায়গাটাতে একটি দ্যাট ব্যবহার করা হয়েছে এবং তাছাড়া এখানে একটি অর ব্যবহার করা হয়েছে। এই লাইনটিতে দুটো কানেক্টর বসানো হয়েছে, তার মধ্যে একজন কানেক্টর যিনি
একজন কানেক্টর যিনি দ্যাট, ওনাকে আমরা বলে থাকি কমপ্লেক্স কানেক্টর। অর্থাৎ উনি বিশেষত কমপ্লেক্স সেন্টেন্সে বসে থাকেন এবং ওনার নাম হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টর। এবং উনি যে সিস্টেমে একটা সেন্টেন্স তৈরি করে সেক্ষেত্রে তার দুটা ক্লজ থাকে। প্রথম অর্থাৎ তার আগে যে ক্লজটি থাকবে সেটিকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি এবং পরবর্তী যেটি ক্লজ থাকে সেটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। এটি হচ্ছে তার নিয়ম, সে এভাবেই সেন্টেন্সগুলোকে তৈরি করে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন দ্যাট এখানে দেখতে পাচ্ছি, এই যে দ্যাট শব্দটিকে যখন দেখতে পাচ্ছি তখন এই দ্যাটের আগে যিনি রয়েছেন সেটা প্রিন্সিপাল ক্লজ এবং এর পরবর্তী যেটা লিখতে যাব সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এটিও আমরা কমপ্লিট করে ফেললাম, দ্যাট সম্বন্ধে জানা গেল। আরেকজন যিনি আছেন তিনি হচ্ছেন অর। এই যে অর যেটি রয়েছে সেটা নিয়ে একটু আবারও আলোচনা করি। তাহলে এখন আসুন আমরা দেখি যে অরটা কি বলতে চাইতেছে। অর একটি কানেক্টর, সেটি হচ্ছে কোঅর্ডিনেট কানেক্টর। যেমনটা বাট ছিল, এক্ষেত্রেও দুজন প্রিন্সিপাল ক্লজ থাকবে। এবং আরও বিস্তারিত যদি জানতে চাই তাহলে অরকে সিম্পল সেন্টেন্সে কি বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্সে কি করা হয়, তারও একটা বিস্তারিত একটি নোট রয়েছে, সেটা আমরা পরে করব। তাহলে এই ক্ষেত্রে তিনি একজন কোঅর্ডিনেট এবং তার আগে এবং তার পরে দুটো ক্লজ ব্যবহার করা হয়েছে এবং তার আগেরটা যৌথ, অর্থাৎ কিছুটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সকে ওরা ক্লজ করে দিয়েছে, এটা মিক্সড হয়ে গেছে। পুরো বাক্যটাকে যদি আমি বলতে যাই আর আমি কমপ্লেক্স সেন্টেন্স না বলে আমাকে বলতে হবে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, দ্যাটস ইট। এতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে এই যে বাক্যটি আমরা কমপ্লিট করলাম সে বাক্যটি বাংলা অনুবাদটা একটু জেনে নিই। এখানে বলা হয়েছে চান্সেস, সুযোগ। চান্সেস, সুযোগের কথা বলা হচ্ছে, সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে যে সুযোগ সুবিধাটা কি হতে পারে, সুযোগ সুবিধাটা কি হতে পারে। এবং সেই সুযোগ সুবিধাটা হচ্ছে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি নিজেকে খুঁজে পাও, পাজলিং ওভার, গভীর চিন্তাতে, গভীর চিন্তা করে খুঁজে পাও। কি গভীর চিন্তা করে থাকো? দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, এই যে তোমার যে স্বপ্নের যে উপাদানগুলো রয়েছে, এখানে কন্টেন্ট শব্দটা হয়তো আমি আলোচনা করেছি, না করলে আবারও সেটাকে আমি কি বলতে পারি, ইনগ্রিডিয়েন্ট অথবা এলিমেন্ট হিসেবেও বলতে পারি। এখন এই ইনগ্রিডিয়েন্ট অথবা এলিমেন্ট উপাদান, এখন কিসের উপাদান আমাদেরকে জানতে হবে, গভীরভাবে আমরা চিন্তা করছি, সেটি হচ্ছে স্বপ্নের। আমি স্বপ্ন নিয়ে, স্বপ্নের উপাদান নিয়ে আমি খুবই গভীরভাবে চিন্তা করছি। অর পারহাপস, অথবা সম্ভবত ইউ হ্যাভ ওন্ডারেড, এবং তুমি অবাক হচ্ছ, ওন্ডারেড অবাক হচ্ছ, ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি কেন স্বপ্নটা দেখছো, কেন দেখো, এই জিনিসটা তোমার মাঝে একটা গভীরভাবে ছাপ ফেলে দেয়, এই জিনিসটাকে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের এখন বর্তমানে এতটুকুতে আমরা দুটো লাইনকে পুরোপুরি গবেষণা করে, রিসার্চ করে, সেখান থেকে অর্থগুলোকে, সেখানকার সিনোনিমসগুলোকে, সেখানকার সেন্টেন্সগুলোকে, ক্লজগুলোকে, কানেক্টরগুলোকে, সবগুলোকে একদম ইঞ্চ বাই ইঞ্চ কমপ্লিট করেছি। আমরা এখানে পাস করতে আসিনি, শুধু আসলাম আর বাংলা অনুবাদ করে চলে গেলাম, এটা হতে পারে না। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, কারণ পরবর্তী জীবনে আপনাকে এগুলো কাজে আনতে হবে। প্যারাগ্রাফ লিখতে হবে, কম্পোজিশন লিখতে হবে, বিভিন্ন ধরনের রিপোর্ট লিখতে হবে, সেক্ষেত্রে আপনার ইংরেজি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এই প্রথম পত্র থেকে যদি আপনি এইভাবে রিসার্চ করে পড়ালেখা করেন, প্রথম পত্রতে আপনি ভালো মার্কস পাবেন, সঙ্গে দ্বিতীয় পত্র আপনার কমপ্লিট হয়ে যাবে। তাই আজকে এতটুকু পর্যন্ত রেখে আমি নেক্সট ক্লাসের জন্য যাব। তবে এখন পর্যন্ত তোমাদের সবাইকে জানাচ্ছি বিদায়। আমি মনে করি তোমরা অবশ্যই আমার জন্য ওয়েট করবে, আমিও তোমাদের জন্য ওয়েট করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকিও, গুড বাই অ্যান্ড টাটা।